দর্শক স্বাগত আমাদের নিয়মিত টক শো সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সঙ্গে। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা তেমনই সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই তাদের সাথে। আমার একদম পাশে আছেন সঞ্জয় দে রিপন, সহকারী অধ্যাপক, শিল্পকলার ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরেই আছেন ডক্টর শিপির আহমেদ, সহকারী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। আমি প্রথমেই সঞ্জয় দে রিপন আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি জানেন যে আজকে তারেক রহমান কুমিল্লা এবং চাঁদপুরে সমাবেশ করেছেন দুই জায়গায়। তো তিনি কুমিল্লাতে এবং চাঁদপুরে যে সমাবেশ করেছেন সেখানে তিনি বলেছেন যে বিএনপি যতবার দায়িত্ব পেয়েছে ততবারই তারা জনগণকে দেয়া যে সমস্ত ওয়াদা আছে ততবারই তারা পালন করেছেন এবং এবারও যখন তারা ক্ষমতায় এসেছেন তারা এবারও তাদের দেওয়া ওয়াদাগুলো পালন করবেন। এবং একই সাথে তিনি কুমিল্লাকে বিভাগ করার একটি দাবি উঠেছে, সেই দাবিটিও তিনি বলেছেন যদি এটি জনগণের দাবি হয়ে থাকে তাহলে তিনি সেটি পূরণ করবেন। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করা তারেক রহমানের জন্য আসলে ব্যাপারটি কতটা সহজ বা কতটা কঠিন হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং যারা দেখছেন। আজকে আপনার প্রশ্নটি খুবই আলোচনার বিষয়ের মধ্যেই পড়ে। আসলে আমি যেভাবে ভাবছি যে আজকের সমাবেশে বোধহয় পথসভা ছিল এবং আলোচনা সভা ছিল, বরুড়াতে পথসভা এবং চাঁদপুরে ছিল সমাবেশ। তো বরুড়ার পথসভায় কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার পরবর্তী সময়ে যে গণতন্ত্রের যে প্রকাশ ঘটলো এবং মানুষের দীর্ঘ সময় পরে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলো, সেই বাস্তবতায় আজকের যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার বক্তব্য যথেষ্ট সুন্দর এবং গণমুখী চিন্তাকে ধারণ করে তিনি বক্তব্য দিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। তিনি একটি বিষয় কিন্তু কোট করেছেন, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। তিনি বলেছেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে গণতন্ত্রের যে যাত্রা শুরু হলো এবং তারপরে আবার বাংলাদেশ কিভাবে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হলো এবং এই ফ্যাসিস্ট রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে অর্থাৎ একটা বৈষম্যের সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা যুক্ত ছিল তারা যে পালিয়ে গেছেন এই বিষয়টিও তিনি কোট করেছেন। এবং তিনি বলেছেন যে এই যে ৫ই আগস্ট পরবর্তী অর্থাৎ একটি শোষণহীন একটি সমাজ, যে সমাজে সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই সমাজে তিনি বলেছেন যে এখন এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে পুনর্গঠন করা। এবং এই পুনর্গঠন বলতে আমি যদি বুঝে থাকি এভাবে যে তিনি একটি অধিকারের সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং বাংলাদেশে যে কর্মহীন মানুষ রয়েছে একটি সচ্ছল এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় রয়েছে সেই স্বপ্নের জায়গাটি হয়তো আমাদের প্রধানমন্ত্রী তিনি প্রকাশ করবার চেষ্টা করেছেন। যদি এমনটি হয়ে থাকে তাহলে বাংলাদেশ, সামনের যে আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথাই তিনি ব্যক্ত করেছেন। এটা এবং খুবই বাস্তবসম্মত। এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে সংকটের জায়গায় হচ্ছে বাংলাদেশে অসংখ্য মানুষ কর্মহীন এবং দারিদ্র্য সীমার নিচে বাস করছে অসংখ্য মানুষ। সুতরাং কর্মসংস্থান তৈরি করবার বিকল্প আর কিছু নেই। এইটি এই সরকারকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে এবং যে বৈষম্যের সমাজ প্রতিষ্ঠা হয়েছিল সেই সমাজ থেকে বের হয়ে একটি ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে একটি সমাজ কাঠামো তিনি তৈরি করতে পারবেন এমনটি আমরা আশা রাখছি। সেটা কতটুকু সহজ হবে তা আমরা জানি না। আর বিভাগ তৈরির ব্যাপারটি যেটি আপনি বললেন, এই বিষয়ে আসলে এটা একান্তই সরকারের ব্যাপার। আর কুমিল্লা আদৌ বিভাগ প্রয়োজন আছে কিনা, কুমিল্লা কিন্তু আওয়ামী লীগ যখন শাসনামলে ছিলেন তখনও কিন্তু কুমিল্লাতে বিভাগের জন্য দাবি উঠেছিল। তৎকালীন যিনি ওখানকার এমপি ছিলেন তিনিও তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তাকে এই দাবি নিয়ে অনেকবার কথা বলেছেন। তো এটি কুমিল্লাবাসীর আসলে অনেক দিনের দাবি বলা যায়। এখন কুমিল্লাবাসীর দাবির প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি দাবি পূরণ করেন, আমার মনে হয় এরকম দাবি আরো কেউ ভবিষ্যতে করতে পারে।
এবং সেই দাবি মেটানো বাংলাদেশের যে সরকার কাঠামো বা আমাদের যে ভৌগোলিক যে অবস্থা, এই অবস্থায় এতগুলি বিভাগ থাকার আদৌ জরুরি কিনা, এইটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। জি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সঞ্জয় দে রিপন। আমি ডক্টর শিব্বির আহমদ আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস, লং মার্চ দিবস। তো 11 দলীয় জোট আজ মহাসমাবেশ করেছে এবং রাজশাহীতে। তো গতকালের একটা কথা আমি বলতে চাই, সেখানে জামাতের আমির একটি কথা বলেছেন যে পদ্মা ব্যারেজ হোক, এটা সবাই চায়, তবে তিস্তাকে বাদ দিয়ে নয়। এবং তিনি আরো বলেছেন যে তিস্তার জায়গায় তিস্তাকে গুরুত্ব দিতে হবে। তো আজকে 11 দলীয় জোটের যে সমাবেশ হয়েছে, সেখানে একজন 11 দলীয় জোটের নেতা বলেছেন যে বিএনপির সামনে আসলে বিপদ অপেক্ষা করছে যদি তারা দূরদর্শী পদক্ষেপ না নেয়। তো এই সব কিছু মিলে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচককেও ধন্যবাদ। বিএনপি দূরদর্শী সিদ্ধান্ত যদি না নেয় তাহলে তাদের সামনে বিপদ আছে, এটা কোন অর্থে বুঝিয়েছে জানি না। ইন জেনারেল অর্থে তো এটা সব সময়ের জন্যই সত্য আমি মনে করি। যদি সরকার দূরদর্শী সিদ্ধান্ত না নিতে পারে, সরকারের দেয়া ওয়াদা, জনগণের সাথে যে কমিটমেন্ট, সেগুলো যদি ভায়োলেট করে বা জনগণের যে প্রত্যাশা সেটা যদি তারা পূরণ না করে, তাহলে স্বাভাবিকভাবে বিপদ থাকবে। জনগণের যে ম্যান্ডেট বা জনগণের যে সমর্থন সেটা তারা হারাবে। এটা তো ইন জেনারেল বলাই যায়। স্পেসিফিক যদি আসি, যেমন তারেক রহমানের বক্তৃতা, আজকের বক্তৃতা আলাপ করছিলেন যে জনগণকে ওনারা যে কমিটমেন্ট দিয়ে আসেন, অতীতেও সরকারে যখন এসেছেন বলছেন যে আমরা যে কমিটমেন্ট দিয়ে আসি সেই কমিটমেন্ট আমরা পালন করি বা পূরণ করার চেষ্টা করি। তো এটা যদি হয় তো অবশ্যই ভালো সরকারের জন্য। জনগণ সরকারের কাছে কি চায়, যে তারা যে কমিটমেন্ট দিয়ে আসছে সেটা ফুলফিল করবে, জনগণের অধিকার বুঝে পাবে, এটাই তো সেটা যদি করে ডেফিনেটলি এটা ভালো। তাহলে এটা একটা দূরদর্শিতার পরিচয়। যে আরেকটা হচ্ছে যে আমরা আমাদের যে আন্তর্জাতিক সম্পর্কের জায়গা থেকে, প্রতিবেশীদের সাথে সম্পর্কের জায়গা থেকে বা ভারতের সাথে আমাদের যে পানির হিস্যা আমরা বুঝে পাবো কিনা, ভারতের সাথে বা অন্য দেশের সাথে আমাদের যে চুক্তিগুলো হচ্ছে সেখানে আমরা দেশের স্বার্থকে প্রায়োরিটি দিচ্ছি কিনা, এই জায়গায় দূরদর্শিতা, এখানে লং টার্ম অনেক পাওয়ার ব্যাপার স্যাপার থাকে, সেখানে দূরদর্শিতা দেখানোর ব্যাপার আছে। সরকারের আমি যদি কমিটমেন্টের জায়গায় বলি, সরকারের একটা বড় কমিটমেন্ট হচ্ছে, তাদের তো নির্বাচনী ইশতেহার আছে, এটা একটা কমিটমেন্ট জনগণের কাছে সরাসরি। বিএনপির 31 দফা ছিল, এটা একটা কমিটমেন্ট। এবং আরেকটা কমিটমেন্ট হচ্ছে গণভোটে মানুষের সমর্থনটাকে বাস্তবায়ন করা। কারণ তারেক রহমান সহ বিএনপি গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, হ্যাঁ ভোটের পক্ষে, যে আপনারা হ্যাঁ ভোট দেন, আমরা সংস্কার করব। তো এইটা এক ধরনের কমিটমেন্ট জনগণের প্রতি, যে আপনারা হ্যাঁ ভোট দেন, গণভোটে যেই বিষয়গুলোর সংস্কারের ব্যাপারে আলোচনা হচ্ছে এগুলো যদি আপনাদের সমর্থন পাওয়া যায় আমরা এটা বাস্তবায়ন করব। আপনাদের সমর্থন না পাওয়া গেলে বাস্তবায়ন করা ডিফিকাল্ট হবে, সমর্থন পাওয়া গেলে এটা তখন ম্যান্ডেট হয়ে যাবে জনগণের চাওয়া পাওয়া হিসাবে। এটা জনগণের প্রতি একটা কমিটমেন্ট। আমি আশা করি গণভোটকে নিয়ে ওনারা এখন যে ধরনের একটুখানি টালবাহানা করছেন বা নানান, কিন্তু আশ্বাস কিন্তু দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেছেন ওনারা জুলাই সনদ নিয়ে বলেন, গণভোটটা নিয়ে কোনোভাবে অ্যাভয়েড করতে চান। তো আমি আশা করি সেই কমিটমেন্ট ওনারা ফুলফিল করবেন। আর একটা, যেমন ওনাদের 31 দফার প্রথম দফাটা ছিল যে আমরা সংবিধান সংস্কার কমিশন গঠন করবো, এটা ওনাদের কমিটমেন্ট ছিল। কারণ সংবিধান নিয়ে গত 15 বছরে বিরোধী দল হিসাবে যেহেতু বিএনপি মজলুম ছিল, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, বিএনপির মধ্যেও এটা অনুভূত হয়েছে যে এই সংবিধানকে সংস্কার করতে হবে। কারণ এই সংবিধানটা কখনো কখনো বলেছেন নানান নেতৃবৃন্দরা যে এটা আওয়ামী লীগের দলীয় ইশতেহার হয়ে গেছে, এটা সংস্কার করা ছাড়া কোনো উপায় নাই। আর এই সংবিধান বারে বারে ফেসিবাদ বা স্বৈরাচারকে উস্কে দিচ্ছে, সুতরাং এটার সংস্কার করা দরকার একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। তো যে সংস্কারগুলো নিয়ে কথা হয়েছে সেগুলো বাস্তবায়ন হওয়া দরকার। সংবিধান সংস্কার পরিষদ করার কথা ছিল, বিরোধী দল তো শপথ নিল, সরকার দল শপথ নিল না, এটা একটা গ্যাপ হয়েছে। এই সংস্কার কমিশনটা হলে সংস্কার কমিশনে আলাপ আলোচনা করে মৌলিক যে সংস্কারগুলো করবার কথা সেগুলো করা যেত। আমি জানি না বিএনপির প্ল্যানে কি আছে, কিন্তু এইটা জনগণের একটা চাওয়া এবং তাদের জনগণের প্রতি দেওয়া কমিটমেন্ট। আমি মনে করি ওনারা এটাও বাস্তবায়ন করবেন, শুধু আমাদের জুলাই সনদ বা ওনাদের ইশতেহারের দিকে না তাকিয়ে, যে গণভোট এবং সংস্কারগুলো নিয়ে। আর কিছু জিনিস হয়েছে, যেমন অধ্যাদেশগুলো, গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ ল্যাপস করা হয়েছে। গুম সংক্রান্ত গণহত্যা, এটার তো একটা বড় ভিকটিম বিএনপিও, জামাত, অন্যান্য পার্টিরাও ছিল, সবাই ভিকটিম হয়েছে। গুম সংক্রান্ত অধ্যাদেশটা ল্যাপস হয়েছে। মানবাধিকার সংক্রান্ত দুদক, বিচার বিভাগ স্বাধীনতা, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো। আমি বলবো যেগুলোর ওয়েটের দিক থেকে অনেক
অনেক বেশি ওয়েট, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতার ভারসাম্যের জন্য এবং একটা নিরাপদ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র গঠন করার জন্য। এগুলো ল্যাপস হয়েছে, বিএনপি বলেছিল যে আমরা এগুলো আবার সংশোধন করে নিয়ে আসব। তো এখন ল্যাপস হয়েছে, এইটা একটা খারাপ ব্যাপার হয়েছে। এগুলো ল্যাপস না করে অ্যাপ্রুভ করে সংশোধন করা যেত। এখন যেহেতু ল্যাপস করে ফেলছে, এখন উচিত হচ্ছে এগুলোকে, ওনারা যে কমিটমেন্ট দিয়েছেন আমরা আবার পুনরায় সংশোধন করে আরও বেটার ভার্সন নিয়ে আসব, সেটা নিয়ে আসা দরকার আছে এটা। আর ফারাক্কা সহ আমাদের তিস্তার ইস্যুজগুলো তো ঐতিহাসিক ইস্যুজ। সেই মাওলানা ভাসানী 1975 সালে যেটা 76 সালে যেটা বলে গেছেন, সেইটা তো আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি যে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, বালুচর হয়ে যাচ্ছে, আমাদের যে পানির হিস্সা সেটা আমরা পাচ্ছি না। যতটুকু পানি, যত কিউসেক পানি আমাদের পাওয়ার কথা, মানে 25,000 কিউসেক পাওয়ার কথা, আমরা পাচ্ছি 12,500, অর্ধেকও না, তার চেয়ে কম পাচ্ছি কখনো। আমাদের শুকনো মৌসুমে মরুভূমি হয়ে যাচ্ছে তারা বলছিল। এবং এই ফারাক্কা শুধু বাংলাদেশের জন্য না, ভারতের জন্য, ভারতের গবেষকরা বা অ্যাক্টিভিস্টরাও কিন্তু দাবি করে যে তাদেরও ক্ষতি হচ্ছে। কলকাতা বন্দরের কথা তারা বলেছিল বন্দরের নাব্যতার জন্য, কিন্তু বন্দরের নাব্যতা নাই, পলি জমে গেছে, আরও অন্যান্য যেগুলো বলছিল তারা, সেগুলো কোনোটা আসলে ভারতের জনগণও সুবিধা পাচ্ছে না। কিন্তু এটা একতরফা একটা বড় প্রতিবেশী দেশ হিসাবে যদি গোয়ার্তুমি করে নিজেদেরও ক্ষতি করতেছে, বাংলাদেশের বড় ক্ষতি করতেছে, তো আমি মনে করি এটা নিয়ে আমাদের ডিপ্লোম্যাটিক ডিলিং আরও স্ট্রং হওয়া উচিত। যে দীর্ঘদিনের যেই এই অচলতা, এটা কাটিয়ে আমাদের পানির হিস্সা নেওয়া উচিত, কারণ আমাদের বিশাল অংশের জনগণ এই পানির উপর নির্ভরশীল, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সঞ্জয় দে, ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম, তো ফারাক্কা বাঁধ নিয়ে বিএনপি বলেছে যে তারা দেশ বিরোধী কোনো চুক্তি আসলে করবে না, যেটা জামাত ইসলাম বলছেন যদি তারা দেশ বিরোধী চুক্তি করে তাহলে সেটা খুব খারাপ হবে। তো সেইখানে বিএনপি কিন্তু বলে দিয়েছে তারা দেশ বিরোধী কোনো চুক্তি করবে না। এবং বিএনপির আপনি কি মনে করেন এটা নিয়ে তাদের পরিকল্পনা কি? যেহেতু চুক্তি নবায়নের একটা ব্যাপার এখানে চলে এসছে, আবার পশ্চিমবঙ্গে কিন্তু নতুন একটা সরকার এসছে, বিজেপি নিয়ন্ত্রিত সরকার, সেখানে সরকার গঠন করেছে যারা আবার প্রচুর কট্টরপন্থী আমরা যদি বলি, তাহলে এ ব্যাপারে তারাই বা কতটুকু সহযোগী? যেটা ডক্টর শিববীর বলছিলেন যে তাদেরও আসলে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু তারা কিন্তু ব্যাপারটিকে জিয়ে রেখেছে, তারা কিন্তু সমস্যাটাকে সমাধানের দিকে যাচ্ছে না। তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। আমি আসলে এইখানে যে বিষয়টি বিবেচনায় নিতে হবে, আমি বিবেচনায় নিচ্ছি ঐতিহাসিক সত্যতাকে। আমরা যদি 1950 থেকে 60-এর দশকে যাই, মূলত হুগলি জেলায় হুগলি যে নদী, সেই নদীতে পলি জমে যায়, এবং এই পলি জমে যাওয়ার কারণে কলকাতার যে বন্দর, এই বন্দরটি আসলে অচল অবস্থায় চলে যায়। এবং এই কলকাতার বন্দরটি রক্ষা করবার জন্য এবং হুগলি নদীর যে পলি, এই পলি সরানোর জন্য মূলত দিল্লি ফারাক্কা বাঁধটি দেয়। এবং আজ পর্যন্ত দিল্লি সরকার বা ভারত কিন্তু এই ফারাক্কা বাঁধের উপকার পেয়ে আসছে। উজানের দেশে যদি আপনি বাঁধ দেন, ভাটির দেশে কিন্তু আপনি ওইটুকু পানি পাবেন যখন ওভারফ্লো হবে, এর আগে বা পরে কিন্তু আপনাকে পানিটা দেওয়া হবে না। তো এই ফারাক্কা বাঁধ শুরু থেকে এখন পর্যন্ত এটা সকল সুযোগ সুবিধা ভারত ভোগ করে আসছে, কিন্তু ভাটির দেশ হিসেবে এই পানির ন্যায্য হিস্সা নিয়ন্ত্রণাধীন করে আমাদের কৃষি উপযোগী, আমাদের নদী কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা এবং যে বাস্তুতন্ত্র, সেইটাকে রক্ষা করবার জন্য এই ফারাক্কা ব্যারেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে ফারাক্কা বাঁধের প্রসঙ্গে এসেছে যে 7টি স্যাটেলাইট সিটি তৈরি হবে, কিন্তু আমরা আরও বেশি খুশি হব বা হতাম যদি আমরা জেনে থাকতাম যে এই স্যাটেলাইট সিটির পাশাপাশি ফারাক্কা ব্যারেজ নির্মাণের মধ্য দিয়ে ওই অঞ্চলের যে নদীগুলির পানি শুকিয়ে মরে গেছে, সেই নদীর জীবন ব্যবস্থা, গ্রামীণ সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনারা জেনে থাকবেন যে গড়াই নদী, ইছামতি নদী, মধুমতি নদী, এই নদীগুলি শুকিয়ে গেছে। তাহলে এই নদী মাতৃক যে জীবন বা গ্রাম্য সমাজটি গড়ে উঠেছিল, সেই সমাজ এখন আর নেই। তাহলে স্যাটেলাইট সিটির চাইতেও আমরা বেশি খুশি হচ্ছি যে এই নদীগুলির মাধ্যমে আমাদের যে সত্যিকারের যে শেকড়ের সন্ধান, সেই সন্ধানে আমরা পৌঁছাতে পারবো। এবং এই ব্যারেজের মাধ্যমে আমাদের কৃষকদের যে সেচের সুবিধা হবে, একইভাবে এখানে মৎস্য সম্পদের বিস্তার ঘটবার একটি সুযোগ তৈরি হবে। এবং এইখানে
নদীমাতৃক যে পেশাগুলি আছে সেই পেশাগুলিকে ইনসিস্ট করতে হবে, প্রণোদনা তৈরি করে দিতে হবে, যাতে আমরা একটি সরল জীবনের দিকে সাধারণ মানুষকে নিয়ে যেতে পারি। এবং আমাদেরকে ভাবতে হবে যে একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে আপনি ভোগবাদী সমাজ ব্যবস্থার মধ্যে কখনোই মানুষকে দিনের পর দিন সাবসিডি দিয়ে আপনি কখনোই একটি ভালো সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন না। একটি যুগান্তকারী সমাজ বা টেকসই সমাজ তৈরি করতে হলে আমাদেরকে সঠিক বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে। এবং সেই জন্য এই ফারাক্কা যে ব্যারেজ তৈরি হচ্ছে, এইটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং আনন্দের। ফারাক্কাবাদের ন্যায্য পানির হিস্সা আপনি বলছিলেন, আপনি যদি সেখান থেকে আরেকটু বলেন। আমি শেষ কথাটি একটু বলি যে ফারাক্কা বাঁধের ফলে যে খুলনা অঞ্চলে, বিশেষ করে সুন্দরবন ওই অধ্যুষিত যে এলাকা, সেই এলাকায় নোনা পানির যে প্রকোপ এবং স্বাদু পানির যে ব্যবহার, এইটার কিন্তু প্রতুলতা তৈরি হবে এবং সাধারণ মানুষ তাদের বেঁচে থাকার তাগিদে যে স্বাদু পানির প্রয়োজন, সেই প্রয়োজন মিটবে। একইভাবে মাছের চাষের যে উন্নতি, সেটাও সম্পন্ন করা সম্ভব। আরেকটি বিষয় আমি এখানে সংযোগ করতে চাই, আপনি যে কথাটি বললেন যে বিএনপি বিপদে পড়বে, এরকমই 11 দলীয় জোট থেকে এক ধরনের মন্তব্য করা হয়েছে। আসলে 5ই আগস্ট পরবর্তী এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশে আমি কোনো পজিটিভ বিষয় নিয়ে, জামাত অত্যন্ত ন্যায় নিষ্ঠা এবং ধৈর্যের সাথে রাজনীতি করছেন সংগঠনটি, কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজনে যে কথাগুলি বলা দরকার, আমার মনে হয় সংসদে সেই কথাগুলি ওনারা বলবেন। তাদের কাছে আমার আকুল মিনতি থাকবে যে গণভোট কিন্তু গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন, এবং বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে কনস্টিটিউশন অফ আওয়ার স্টেট, এবং আমাদের এই কনস্টিটিউশনটি দাঁড়িয়ে আছে 1971 সালের চেতনার উপরে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে এই কনস্টিটিউশনের কোনো ধরনের সংস্কার বাংলাদেশের মানুষই মেনে নেবে না, এবং এই ধরনের কোনো বয়ান রাষ্ট্র কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে পরিষ্কার করেনি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে কথাটি বলছে, আমি এটা খুবই পজিটিভভাবে নেই এই কারণে যে তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন সংবিধান সংস্কার বা ঐক্যমত কমিশন গঠন করা হয়, সেই সময়ে তারা যে বয়ানগুলি দিয়েছিল বা যে মতামতগুলি তারা দিয়েছিল, সেইখানে কিন্তু তারা অনেকগুলি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট দেওয়া বিষয়গুলিকে কিন্তু গণভোটের আওতাধীন করা, এটা একটা, আমি মনে করি একটা ব্যাড পলিটিক্সের অংশ, যেটা নিয়ে এখন রাজনীতি করা আসলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে নিবে না। জি সঞ্জয় দে, আমরা বুঝতে পেরেছি। আমি একটু ডক্টর শিবিরের কাছে যেতে যাই। ডক্টর শিবির, পরিকল্পনা মন্ত্রী, অর্থ পরিকল্পনা মন্ত্রী একটি কথা বলেছেন যে দেশের অর্থনীতি খারাপ সময় অতিক্রম করছে, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মিনিমাম 2 বছর লাগবে। তো এই যে জ্বালানি সমস্যা, যুদ্ধ পরিস্থিতি, ব্যাংক খাতের সংকট, তো সবকিছু মিলে আসলে কি আপনার কাছে মনে হয় যে 2 বছরে আসলেই পারবে এই সরকার ভালো অবস্থাকে দেশকে নিয়ে যেতে? না, দেখেন, অর্থ সংকট তো বাস্তবতা আছে, এটা আমরা জানি। গত 15 বছরে আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, লুটপাট হয়েছে, টাকা পাচার হয়েছে, আমাদের ব্যাংকগুলো অলমোস্ট দেউলিয়া হয়ে গেছে, 5টা ব্যাংক মিলে একটা ব্যাংক বানাতে হচ্ছে। তো এই যে বিশাল লুটপাট হয়েছে এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, যেটার কারণে আমাদের এখন জাতীয় বাজেটের অলমোস্ট 12 থেকে 15% শুধু আমাদের সুদেই পরিশোধ করতে হচ্ছে, বিশাল বোঝা আমাদের উপরে। তো নিঃসন্দেহে অর্থনীতির অবস্থা খারাপ, সরকারের এই বক্তব্যের সাথে তো দ্বিমত করবার কিছু নেই। এখন ব্যাপার হচ্ছে যে আমরা এখান থেকে কিভাবে রিকভার করব। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, এটা তার দায়িত্ব দেশকে রিকভার করবার। এখন এই রিকভার করার জন্য আমাদের মৌলিক যে জায়গাটা দরকার, যেটা ড্যামেজ হয়ে আছে, সেটা তো কিছু করবার নাই। যদি সম্ভব হয় যে মানিগুলো চলে গেছে সেগুলো উদ্ধার করবার চেষ্টা করা, ফেরত নিয়ে আসার চেষ্টা করা, যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের বিচার করা, যাতে পরবর্তীতে অন্য কেউ এ ধরনের লুটপাট করবার সাহস না পায়। কিন্তু আমরা দেখেন যারা এই ব্যাংকগুলো লুটপাট করলো, সরকার আবার ব্যাংক রেজুলেশনটাকে, অধ্যাদেশটা করে সংশোধন করে কি করলো যে আগের শেয়ার হোল্ডার যারা ছিল তারা আবার এই ব্যাংকগুলোর মালিকানা নিতে পারবে, এবং অনেকে মনে করছে এটা অ্যাসালামকে সুবিধা করে দেওয়ার জন্য করা হয়েছে। তো যারা লুটপাট করেছে, কোনো সভ্য দেশ যদি হতো, আপনি যদি একবার ডিফল্টার হন তাহলে পরবর্তীতে আপনাকে আর ট্রাস্ট করবে না। তো এই যারা লুটপাট করেছে তাদেরকে যদি আমরা আবার ব্যাংকগুলো মালিকানা ফিরিয়ে দিই, এটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। আর একটা হচ্ছে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো যদি
স্বায়ত্তশাসিত না হয়, ধরুন দুর্নীতি দমন কমিশন, এটা নিয়ে তো অধ্যাদেশটা বাতিল হয়ে গেল, তাহলে সরকারের যে সদিচ্ছার জায়গাটা এটা কিন্তু আমরা দেখছি না। দুর্নীতি দমন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে ধরুন আর্থিক খাতের দুর্নীতিগুলো রোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সহ নানান বিষয়ে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানে কিছু কাঠামো তৈরি করা হয়েছিল জুলাই সনদ সহ এই সময়ে। তো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসনটা থাকছে না। বাংলাদেশ ব্যাংকেও সরকার নিজের মতো করে একজন দলীয় লোককে বসিয়েছেন, এবং এভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি দুর্বল হয়, ইভেন বিচার বিভাগও যদি স্বাধীন না হয়, বিচার বিভাগ সচিবালয় আলাদা না হয়, এগুলো এই বিভাগগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, বিচার বিভাগ বলেন, মানবাধিকার বিভাগ বলেন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, এই প্রতিষ্ঠানগুলো স্বাধীন না হলে আমাদের আর্থিক ব্যবস্থায় আবার এক ধরনের লুটপাটের চক্রের মধ্যে পড়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এটা রিকভার করব একদম ছোট করে, আমাদের সময় শেষ। জি, এখন এই অর্থনীতিকে যদি আমার রিকভার করতে হয়, আমার যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার, জনগণের কাছে আমার একটা ট্রাস্ট বিল্ড করা দরকার, যে জনগণ আমার এই অ্যাক্টিভিটিসগুলো দেখে বা ইনিশিয়েটিভগুলো দেখে বিশ্বাস করবে যে আমি আস্থা রাখতে পারি। যেমন আজকাল কথা হচ্ছে যে, যেমন ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে যে আবার এসালাম দখল করে ফেলবে কিনা, জনগণের মধ্যে কিন্তু এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। এবং একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের উপর যদি ডিপোজিটররা ট্রাস্ট করতে না পারে, এই ব্যাংকটা দাঁড়াতে পারবে না। মধ্যে ঘুরে দাঁড়ানোটা আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব ডেফিনেটলি, কিন্তু সরকারের সদিচ্ছা লাগবে, এবং সেটা আমরা রিফ্লেকশনটা দেখতে চাই, মানুষের মধ্যে আস্থাটা তৈরি হতে হবে। আমরাও আসলে এই রিফ্লেকশনটা দেখতে চাই এবং চাই যে আস্থাটা ফেরত আসুক, এবং 2 বছরের মধ্যে আমরা কিছুটা হলেও যেন ঘুরে দাঁড়াতে পারি। দর্শক, সংলাপ প্রতিদিনের আয়োজন আজ এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।